একবার ভাবুন তো, যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কোনো সামরিক ব্লকের সদস্য না হয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, ইরান, জাপান এবং ইউরোপের সবার সঙ্গে প্রয়োজন মতো সম্পর্ক রেখে চলেছে, সেই বাংলাদেশকে এখন এমন একটি প্রতিরক্ষা জোটে ঢোকার কথা বলা হচ্ছে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো একজনের উপর সশস্ত্র হামলা মানে সবার উপর হামলা। অর্থাৎ বাংলাদেশ যদি এই মক্কাব সামরিক প্রতিরক্ষা চুক্তির পূর্ণ সদস্য হয়, তাহলে পাকিস্তানের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন হয়ে যাবে। সৌদি আরবের যুদ্ধ বাংলাদেশের জন্য আর শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না। তুরস্কের কোনো সামরিক সংঘাত থেকেও বাংলাদেশ রাজনৈতিকভাবে নিজেকে সহজে আলাদা রাখতে পারবে না। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই মূল্য দিতে প্রস্তুত? গত 7ই আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান স্বাক্ষর করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্ট। অনেকে এটাকে ইসলামী ন্যাটো বলছেন। পুরোপুরি নেটো বলা অবশ্যই বাড়াবাড়ি, কারণ এর এখনো নেটোর মতো স্থায়ী সমন্বিত সামরিক কমান্ড নেই, নির্দিষ্ট বাহিনী নেই, সদস্য দেশকে কি ধরনের সামরিক সহায়তা দিতে হবে তারও পরিকল্পনা বা পরিষ্কার বিধান প্রকাশ করা হয়নি। কিন্তু যে জায়গাটায় তুলনাটা গুরুত্বপূর্ণ সেটি হলো কালেকটিভ ডিফেন্স বা যৌথ প্রতিরক্ষা। চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে, 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। এই 3 দেশের শক্তিটাও অবহেলা করার মতো নয়। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলিয়ে সক্রিয় সামরিক সদস্য প্রায় 14 লাখ। তাদের হাতে 3000-এরও বেশি সামরিক বিমান, 6000-এর বেশি ট্যাঙ্ক, শত শত নৌযান মানে যুদ্ধযান। সম্মিলিত বার্ষিক প্রতিরক্ষা বাজেট $120 বিলিয়ন বেশি। সৌদি আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক রাষ্ট্রগুলোর একটি। তুরস্ক ন্যাটোর অন্যতম বৃহৎ সামরিক শক্তি এবং দ্রুত বর্ধমান প্রতিরক্ষা শিল্পের মালিক। আর পাকিস্তান একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। সুতরাং এটি নিছক কোনো ইসলামী সৌহার্দ্য সম্মেলন নয়, এটি সামরিক শক্তির সমীকরণ। এই সমীকরণ কেন তৈরি হচ্ছে সেটিও বুঝতে হবে। 2025 সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরাট ধাক্কা তৈরি করেছিল। সেই ঘটনার পর জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা জরুরি বৈঠক করে যৌথ আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়। একই মাসে সৌদি আরব এবং পাকিস্তান আলাদা একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করে। অর্থাৎ মক্কা চুক্তি আকাশ থেকে হঠাৎ পড়েনি, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অবিশ্বাসের ফল। গাজা যুদ্ধ, ইরান ইসরায়েলের সংঘাত, হুথিদের হামলা, লোহিত সাগরের অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর উপসাগরীয় দেশগুলোর ক্রমবর্ধমান সংশয়, এসব মিলিয়ে রিয়াদ এখন বিকল্প নিরাপত্তা কাঠামো চাইছে। তুরস্ক চাইছে তার প্রতিরক্ষা শিল্প এবং আঞ্চলিক প্রভাব আরো বাড়াতে, আর পাকিস্তান চাইছে অর্থনৈতিক, কৌশলগত এবং সামরিক গুরুত্ব পুনরুদ্ধার করতে। অর্থাৎ এই চুক্তিতে সৌদি আরবের স্বার্থ আছে, তুরস্কের স্বার্থ আছে, পাকিস্তানের স্বার্থ আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থটা আসলে কি? এই প্রশ্নটির উত্তরই কিন্তু তারেক রহমানের সরকার এখনো পরিষ্কার করেনি, অথচ বারবার বলছে যে তারা সৌদি প্যাক্টে বা মক্কা প্যাক্টে যোগ দেবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলছেন, পশ্চিম এশিয়ায় ইসলামী দেশগুলোর একটি নিরাপত্তা ব্যবস্থা হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক নয় এবং বিষয়টিকে সরকার ইতিবাচকভাবে দেখছে। এখানেই আমার সবচেয়ে বড় আপত্তি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সামরিক জোটে যাবে কি যাবে না সেটি কি শুধু যুক্তিতে নির্ধারণ করা যায় যে সদস্যরা মুসলিম দেশ? মানে এটাই সবচেয়ে বড় যুক্তি। যদি মুসলিম পরিচয় মূল বিষয় হবে, তাহলে কাতার কোথায়, সংযুক্ত আরব আমিরাত কোথায়, ওমান কোথায়, কুয়েত কোথায়? মিশরও এখনো কেন এই প্যাক্টের সদস্য নয়? কারণ রাষ্ট্র ধর্মীয় আবেগে চলে না, রাষ্ট্র চলে স্বার্থে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা তো পশ্চিম এশিয়ায় নয়,
বাংলাদেশের প্রায় পুরো স্থল সীমান্ত ভারতের সঙ্গে, অন্যদিকে মিয়ানমার এবং সামনে বঙ্গোপসাগর। আমাদের নিরাপত্তার প্রশ্ন সীমান্ত, রোহিঙ্গা সংকট, বঙ্গোপসাগর, সমুদ্র সম্পদ, পানি, বাণিজ্য, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। পাকিস্তান, সৌদি আরব অথবা তুরস্কের সঙ্গে বাংলাদেশের 1 ইঞ্চিও সীমান্ত নেই। তাহলে এমন একটি সামরিক জোটে গিয়ে আমরা কোন সমস্যার সমাধান করছি? পাকিস্তান না হয় তাদের এত বড় সেনাবাহিনীকে মার্সেনারি বাহিনী হিসাবে ভাড়া দিতে চাইছে, বাংলাদেশ কি সেটা চায়? দরকার আছে? ধরুন আগামী বছর ভারত পাকিস্তান যুদ্ধ হলো। বর্তমানে বাংলাদেশ বলতে পারে এটি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশের নয়, বাংলাদেশের মধ্যে জড়াবে না। ঢাকা দিল্লির সঙ্গে কথা বলতে পারে, ইসলামাবাদের সঙ্গেও কথা বলতে পারে, বরং ভারত পাকিস্তানের কোনো সমস্যা হলে বাংলাদেশ মধ্যস্থতা করতে পারে, দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাতে পারে, নিজের আকাশসীমা, ভূখণ্ড এবং সীমান্ত রক্ষা করতে পারে, যে কোনো পক্ষ যাতে এই ভূখণ্ড ব্যবহার করে একে অপরের উপর আক্রমণ না চালায়। কিন্তু মক্কা চুক্তিতে সদস্য হওয়ার পর যদি পাকিস্তানের উপর সশস্ত্র আক্রমণকে বাংলাদেশের উপর আক্রমণ হিসেবে স্বীকার করে নেওয়া হয়, তখন বাংলাদেশের সেই নিরপেক্ষতার জায়গা কোথায় থাকবে? হ্যাঁ, চুক্তিতে এখনো পর্যন্ত এমন কিছু প্রকাশিত হয়নি যে ভারত পাকিস্তানে গুলি চালালেই বাংলাদেশের সেনাবাহিনীকে লাহোরে গিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু সমস্যাটা তো সেখানে শেষ নয়। যুদ্ধ শুধু সৈন্য পাঠানোর নাম নয়, গোয়েন্দা সহযোগিতা, আকাশসীমা ব্যবহার, বন্দর সুবিধা, লজিস্টিক্স, সামরিক সরঞ্জাম, কূটনৈতিক সমর্থন সবই যুদ্ধের অংশ। ভারত তখন বাংলাদেশকে কি হিসেবে দেখবে বলুন? একজন নিরপেক্ষ প্রতিবেশী, নাকি পাকিস্তানের সঙ্গে কালেকটিভ ডিফেন্স এগ্রিমেন্টের আবদ্ধ রাষ্ট্র হিসেবে দেখবে? বাংলাদেশের জন্য বিপদটা আসলে সেখানেই। ভারতের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত, 54টি অভিন্ন নদী রয়েছে। আমাদের পানি, সীমান্ত, বিদ্যুৎ, বাণিজ্য, যোগাযোগ সবকিছুতেই ভারতের সঙ্গে প্রতিদিন দর কষাকষি করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে। অর্থাৎ কয়েক মাসের মধ্যে বাংলাদেশকে ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পানি চুক্তি নিয়ে বসতে হবে। ঠিক সেই সময় বাংলাদেশ যদি পাকিস্তানকে নিয়ে গড়া একটি যৌথ প্রতিরক্ষা জোটে ঢুকে পড়ে, সেটি কি বাংলাদেশের নেগোসিয়েশন পজিশন শক্তিশালী করবে, নাকি দিল্লির নিরাপত্তা স্ট্যাবলিশমেন্টকে আরো কঠোর করে তুলবে বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয়? ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের অবশ্যই দাঁড়াতে হবে, তিস্তার পানি চাইতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, বাণিজ্যের সমতা চাইতে হবে, কোনো অন্যায্য চাপ থাকলে প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু ভারতের আধিপত্য মোকাবেলার উপায় কি পাকিস্তানের সামরিক জোটে ঢোকা? পাকিস্তান কি তিস্তার পানি এনে দেবে? সৌদি আরব কি সীমান্ত হত্যা বন্ধ করবে? তুরস্ক কি গঙ্গার পানি বাংলাদেশের জন্য নিশ্চিত করবে? ভূগোলের কোনো বিকল্প নেই, প্রতিবেশী তো আপনি বদলাতে পারবেন না, বরং এর উল্টো ফল হতে পারে। এখন তিস্তা একটি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমস্যা, সীমান্ত হত্যা একটি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমস্যা, বাণিজ্য ভারসাম্য দ্বিপাক্ষিক সমস্যা। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সামরিক জোটে গেলে দিল্লি এই সবকিছুকে ভারত পাকিস্তান নিরাপত্তা প্রতিযোগিতার অংশ হিসেবে আন্তর্জাতিক ফ্রেমিং করার সুযোগ পাবে। অর্থাৎ ভারতকে কাউন্টার করতে গিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ন্যারেটিভকেই আমরা শক্তিশালী করে দিতে পারি। এবার মধ্যপ্রাচ্যের দিকে তাকান একটু। সৌদি আরব এবং ইরানের মধ্যে আবার বড় সংঘাত হলে কি হবে? ইরানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ নেই, ইরানের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু সৌদি আরব আক্রান্ত হলে চুক্তির ভাষা অনুযায়ী সেটি বাংলাদেশের আক্রান্ত হওয়ার প্রশ্নে পরিণত হবে। তুরস্ক কোনো সংঘাতে জড়ালে সেটা কি হবে? পাকিস্তান ইরান সীমান্তে সংঘাত হলে সেটার কি হবে? হুতিদের সঙ্গে সৌদি আরব আবার পূর্ণ মাত্রায় যুদ্ধ গেলে কি হবে? যে যুদ্ধ বাংলাদেশের নয়, সেই যুদ্ধের রাজনৈতিক দায় বাংলাদেশ কেন নেবে? আর যারা বলছেন এই জোট বাংলাদেশকে একটি বিশাল নিরাপত্তার ছাতা দেবে, তাদের কাছেও প্রশ্ন আছে। 2025 সালে সৌদি আরব এবং পাকিস্তান যখন দ্বিপাক্ষিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করেছিল, তখন থেকেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবকে নিউক্লিয়ার আমব্রেলা দেবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু প্রকাশিত চুক্তিতে এর কোনো স্পষ্ট নিশ্চয়তা ছিল না। অর্থাৎ হেডলাইন যত শক্তিশালী, বাস্তব গ্যারান্টি তত পরিষ্কার নয়। মক্কা চুক্তিতেও একই সমস্যা, একজনের উপর হামলা সবার উপর হামলা বলা সহজ, কিন্তু বাংলাদেশ আক্রান্ত হলে পাকিস্তান ঠিক কি করবে? পারমাণবিক প্রতিরোধ দেবে? সৈন্য পাঠাবে? তুরস্ক যুদ্ধবিমান পাঠাবে? সৌদি আরব অর্থ দেবে? কত দিনের মধ্যে দেবে? এর কোনো উত্তর বাংলাদেশের জনগণ জানে না। অথচ বাংলাদেশের উপর যে দায় আসবে তার রাজনৈতিক অর্থ কিন্তু খুব পরিষ্কার।
এই জায়গায় হিসাবটা ভয়াবহভাবে অসম। নিরাপত্তার সুবিধা অনির্দিষ্ট, কিন্তু জিওপলিটিক্যাল লায়াবিলিটি নিশ্চিত। বাংলাদেশের উপর ভয়ঙ্কর এক যুদ্ধের আশঙ্কা চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটাও আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতি পোশাক রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, জ্বালানি আমদানি এবং প্রবাসী আয়ের উপর গভীরভাবে নির্ভরশীল। উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন, কিন্তু তারা শুধু সৌদি আরবে নয়, কাতার, ইউএই, ওমান, কুয়েত সহ বিভিন্ন দেশে আছেন। সুতরাং একটি আঞ্চলিক সামরিক বলয়ের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে অন্য উপসাগরীয় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য নষ্ট করাও বাংলাদেশের স্বার্থ নয়, হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক সম্পদ হচ্ছে স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি। চীনের সঙ্গে বন্ধুত্ব থাকবে, ভারতের সঙ্গে প্রয়োজনীয় সম্পর্ক থাকবে, যুক্তরাষ্ট্রের বাজার দরকার হবে, ইউরোপে পোশাক যাবে, জাপান বিনিয়োগ করবে, সৌদি আরবে শ্রমিক থাকবে, ইউএইতে ব্যবসা থাকবে, কাতারে এলএনজি দরকার হবে এবং ইরানের সঙ্গেও বাংলাদেশের সকল দরজা খোলা থাকবে। এই যে একই সঙ্গে এতগুলো দরজা খোলা রাখা, এটাই বাংলাদেশের মতো ছোট এবং অন্যান্য মাঝারি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। মক্কা প্যাক্ট সেই শক্তিকে, সেই স্বাধীনতাকে সম্পূর্ণ করে দিতে পারে, এলোমেলো করে দিচ্ছে। আর এখানেই তারেক রহমানের সরকারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় কৌশলগত সিদ্ধান্তের আগে জাতীয় আলোচনা কোথায়? সংসদে পূর্ণাঙ্গ বিতর্ক কোথায়? চুক্তির খসড়া কোথায়? সামরিক বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ, বিরোধী দল এবং জনগণের সামনে এর লাভ ক্ষতির হিসেবটা কোথায়? একটি সরকার আজ ক্ষমতায় আছে, কাল থাকবে না, কিন্তু সামরিক জোটের কৌশলগত পরিণতি কয়েক দশক থাকবে। বাংলাদেশের যদি তুরস্কের ড্রোন লাগে কিনুন, প্রযুক্তি স্থানান্তর চাইলে আলোচনা করুন, পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ দরকার হলে সেটা তো করছেনই, সৌদি বিনিয়োগ দরকার হলে সেটা নেন। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান সবার সঙ্গে ডিফেন্স কোঅপারেশন করা যায় এবং করেছেনও। তার জন্য পাকিস্তানের যুদ্ধকে বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধ ঘোষণা করার দরকার আছে কি? বাংলাদেশের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি পাকিস্তানের পারমাণবিক বোমা নয়, তুরস্কের ড্রোনও নয়, সৌদি অর্থও নয়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, নিজেদের সামরিক সক্ষমতা, শক্তিশালী অর্থনীতি, কার্যকর কূটনীতি এবং এমন একটি পররাষ্ট্রনীতি যেখানে কোনো বৃহৎ শক্তি বাংলাদেশকে নিজের পকেটের রাষ্ট্র ভাবতে না পারে। এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে, থাকতে হবে বাংলাদেশের। মক্কা প্যাক্ট সৌদি আরবের জন্য প্রয়োজনীয় হতে পারে, পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে, কারণ এত বড় সেনাবাহিনী পোষার ক্ষমতা পাকিস্তানের নেই। তুরস্কের জন্য নতুন ভূরাজনৈতিক সুযোগ হতে পারে, ব্যবসা করতে পারে অস্ত্রের, কিন্তু তাদের প্রয়োজন বাংলাদেশের প্রয়োজন নয়। পররাষ্ট্রনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর ভুল তখনই হয় যখন অন্যের নিরাপত্তা সংকটকে নিজের নিরাপত্তা সংকট বলে ভুল করা হয়। তারেক রহমানের সরকার যদি মক্কার ধর্মীয় আবেগ, মুসলিম ঐক্যের স্লোগান কিংবা ভারত বিরোধী জনমত ব্যবহার করে বাংলাদেশকে এই চুক্তির দিকে ঠেলে দেয়, তাহলে তার আগে একটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। বাংলাদেশ ঠিক কি পাচ্ছে এবং তার বিনিময়ে কি হারাচ্ছে? কারণ শেষ পর্যন্ত রাষ্ট্রের স্বাধীনতা শুধু নিজের পতাকা এবং সীমান্ত থাকার নাম নয়। রাষ্ট্রের প্রকৃত স্বাধীনতা হলো কখন যুদ্ধ করবে, কার সঙ্গে থাকবে, কখন বলবে এই যুদ্ধ আমার নয়, সেই সিদ্ধান্ত নিজে নিতে পারা। মক্কা প্যাক্টে ঢুকে বাংলাদেশ যদি সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটাই বন্ধক রাখে, তাহলে নিরাপত্তার ছাতা পেতে গিয়ে আমরা হয়তো এমন এক দরজা খুলব, যে দরজা দিয়ে একদিন অন্যের যুদ্ধ সরাসরি বাংলাদেশের ঘরেই ঢুকে পড়বে। ইতিমধ্যে অনেকখানি ঢুকে পড়েছে, টের পাচ্ছেন? না পেলে অপেক্ষা করেন, পেয়ে যাবেন টের। ভালো থাকবেন সবাই।